আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর রসায়ন, তোমাদের রসায়ন চ্যাপ্টারের বইয়ের এই মোলের একটা ধারণা নিয়ে। চ্যাপ্টারটির নাম হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা। না, এটা হলো ষষ্ঠ অধ্যায়, তোমাদের আজকে প্রথম পর্ব। হ্যাঁ, এই চ্যাপ্টারটি তেমন একটা কঠিন নয়, জাস্ট একটু, এবং কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে আমি আগেই বলতেছি যে তোমাদের বোর্ডেই আসুক আর স্কুলেই পরীক্ষা দাও না কেন, অবশ্যই এখানে প্রশ্ন অঙ্ক থাকবে। না, এখানে অঙ্ক অবশ্যই দিবে। তোমরা যদি আমার এই লেকচারটা ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের জন্য এই গণিতগুলি সলভ করা কোনো কঠিন হবে না। দেখো, প্রথমে আমি যেটা লিখেছি, প্রথম পর্বে আমি তোমাদেরকে কয়েকটি অনুচ্ছেদ সম্পর্কে, বিশেষ করে সংজ্ঞা না, আর কয়েকটি সমস্যা সলভ করে দেখাবো। তাহলে মল কি? মল আর কিছুই না, যেমন কোনো পদার্থের ভর আমরা গ্রাম, কেজি, টনে মাপি না, ভর। তাহলে এখানেও মল হলো বস্তুর ভরের একক। তোমরা ফিজিক্স পদার্থবিজ্ঞানের শুরুতে দেখবা যে একক কি, সেখানে পদার্থের ভরের একক লেখা আছে মল। কেজি না কেজি না, গ্রাম না, কিন্তু না টন, এগুলি লেখা নাই, মল। তাহলে এক কথা, এটা রাসায়নিক পদার্থের মল হলো পদার্থের ভরের একক। বিশেষ করে রাসায়নিক পদার্থের যখন আমরা ভর হিসাব করি, আমাদের দৈনন্দিন জীবনের ভর না, দৈনন্দিন জীবনে আমরা যেমন কেনাকাটি করি, অনেক কিছু হিসাব নিকাশ করি, সেখানে আমরা মল হিসাব করি না। কিন্তু রাসায়নিক পদার্থের সায়েন্সের ভাষায়, রসায়নে ভরকে সাধারণত কি দিয়ে হিসাব করা হয়? মল দিয়ে। হ্যাঁ, সেটাও গ্রামের সাথে জড়িত, দেখবে এখন চলে আসবে। এটাও গ্রাম আসলে, কিন্তু কিভাবে আসতেছে সেটা একটু খেয়াল করো। যে কোনো পদার্থের এক মোল বলতে, রাসায়নিক পদার্থের বা পদার্থের এক মোল বলতে আমরা কি বুঝি? তাহলে যে কোনো পদার্থের এক মোল বলতে আমরা ওই পদার্থের, হোক এটা যৌগিক, হোক এটা মৌলিক, তার পারমাণবিক ভর আছে না আণবিক ভর আছে। তাহলে পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে যে পরিমাণটা আমরা পাবো সেটাই হলো আমাদের এক মোল। এখন স্যার, তাহলে তোমরা বলতে পারো যে পারমাণবিক ভর বা আণবিক ভর বলতে কি বুঝি? না, তাহলে পারমাণবিক ভর বা আণবিক ভর বলতে আমরা কি বুঝি সেটা আরেকটা চ্যাপ্টারে আছে না, সেই চ্যাপ্টারটা, সে অধ্যায়তে তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত, সেটা আমি অন্য একটা লেকচারে ভালোভাবে বুঝিয়ে দেব। আচ্ছা, সাধারণত পারমাণবিক ভর, যেমন কোনো পদার্থের পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি? না, যেমন মনে করো হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন আছে না, কয়টা প্রোটন আছে? একটি প্রোটন, তাহলে তার পারমাণবিক ভর 1। আবার কার্বনের আমরা দেখতেছি যে তার 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, তাহলে তার পারমাণবিক ভর হবে 12। ঠিক আছে। আবার অক্সিজেন যদি বলি, অক্সিজেনের পারমাণবিক ভর হবে কত? অক্সিজেনের প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফল, তাহলে সেটা হবে কত? অক্সিজেন আছে 8টা প্রোটন, 8টা নিউট্রন, তাহলে 16। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের কোনো পরমাণুর নিউক্লিয়াসে এই প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলই হলো ওই পরমাণুর, ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে আণবিক ভর কি? কোনো কোনো মৌলিক পদার্থ আবার অণু অবস্থায় বিদ্যমান না, যেমন এখন যদি আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর বলি, হাইড্রোজেনের পারমাণবিক ভর না, তাহলে খেয়াল করো, হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি কত? 1, যেহেতু একটা প্রোটন আছে। কিন্তু হাইড্রোজেনের যদি আণবিক ভর বলি, তাহলে হাইড্রোজেন কয়টা অণু গঠন হয়? 2টা, আমি এখানে 2 লিখলাম। হাইড্রোজেনের এটা একটা অণু না, তাহলে হাইড্রোজেনের দ্বিপরমাণু, অর্থাৎ 2টা পরমাণু মিলে একটা অণু হয়। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কি?
না? তাহলে পারমাণবিক আণবিক, এখন আগেরটা আণবিক ভর কত, তাহলে আণবিক ভর হলো তার মধ্যে 2টা হাইড্রোজেন, যেহেতু তার 2টা প্রোটন আছে তাহলে 2। এখন যদি অক্সিজেনের বলি, হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক ভর বলি, তাহলে হবে কত খেয়াল করো, পারমাণবিক ভর খেয়াল করো কয়টা আছে, তার 8টা প্রোটন 8টা নিউট্রন, তাহলে হইল কয়টা 16। তাহলে O2 অণু অবস্থায় আছে, তাহলে তার আণবিক ভর হবে কত, তাহলে তার আণবিক ভর হবে নিশ্চয়ই ডাবল, কত 32, যেহেতু 2টা অক্সিজেন পরমাণু দিয়ে একটা অণু গঠন হয়। ঠিক আছে, আবার যদি পানি নিই H2O, তাহলে পানি শুধু আণবিক অবস্থায় থাকে না, এটাকে বিশ্লেষণ করলে আমরা পরমাণু পাবো। তাহলে পানির পারমাণবিক ভর হবে না, H2 এর পারমাণবিক ভর নেই, তার কি আছে, আণবিক ভর আছে শুধু, সেটাও খেয়াল করবা। তাহলে তার আণবিক ভর কত হবে, হাইড্রোজেনের 2, খেয়াল করো H2 যেহেতু, তাহলে তার আণবিক ভর হাইড্রোজেন আণবিক ভর 2, অক্সিজেনের 16, 16 আর 2 কত 18। ঠিক আছে, তাহলে আণবিক ভর 18। এইভাবে আমরা আরো দেখাইতে পারি H2SO4, এগুলির এখানে কয়টা আছে, H2SO4 না, তাহলে H2SO4 এ আমার কি আছে, হাইড্রোজেনের 2টা, খেয়াল করো পরমাণু, সালফারের 1টা পরমাণু, অক্সিজেনের 4টা পরমাণু, তাহলে এর আণবিক ভর, হাইড্রোজেন হলো আমি দেখাই 2, সালফার হলো 32, আর অক্সিজেন হলো 464, 4 ইন্টু 16, তাহলে 64, ইন টোটাল আসবে আমাদের 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, একটা অণুর আণবিক ভর কত 98। অণুর ভর আর আণবিক ভর, পরমাণুর ভর আর পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন, এটা আপেক্ষিক ভর, সেটা আমি অন্য চ্যাপ্টারে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। এখন কোন পদার্থের এক মোল বলতে আমরা কি বুঝি সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এগুলি বুঝিয়েছি। যে কোনো পদার্থের না, তার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা আমরা পাবো সেটাই হবে ওই পদার্থের এক মোলের সমান। যেমন এখন যদি এখানে আমরা যদি বলি হাইড্রোজেনের কি ভর, পারমাণবিক ভর 1, তাহলে হাইড্রোজেনের 1 মোল যদি বলি, না যদি বলি হাইড্রোজেনের 1 মোল, আমি পাশাপাশি লিখতেছি, হাইড্রোজেনের 1 মোল বলতো আমরা কতটুকু বুঝবো, 1 মোল কি, হাইড্রোজেনের 1 মোল পরমাণু লিখতে হবে, কেন, কারণ এটা পরমাণুর হিসাব নিকাশ না, তাহলে হাইড্রোজেনের 1 মোল পরমাণু, 1 মোল পরমাণুর পরমাণু ভর কত হবে, তাইলে গ্রামে প্রকাশ করো 1 গ্রাম। ঠিক আছে, আবার হাইড্রোজেনের 1 মোল অণু, তাহলে 1 মোল অণু, কেন, এটা আণবিক অবস্থায় আছে এবং 2, তাহলে আণবিক ভর 2, তাহলে 1 মোল অণু বলতে আমরা বুঝবো 2 গ্রাম। এখন অক্সিজেনের যদি 1 মোল পরমাণু লিখি, তাহলে তার ভর হবে কত, 16 গ্রাম, যেহেতু পারমাণবিক ভর 16, তাহলে 1 মোল পরমাণু না, তাহলে এটা হবে কত 16 গ্রাম। এইভাবে এখন অক্সিজেনের, আবার দেখো পাশাপাশি আমি লিখছি অক্সিজেনের 1 মোল অণু, সেটা কত গ্রাম হবে, নিশ্চয়ই 32 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে পানির H2 এর 1 মোল অণু আর পরমাণু বলার দরকার নাই, কেন, এগুলি সবসময় আণবিক অবস্থায় আছে, এই দুইটা সবসময় আণবিক অবস্থায় আছে, পারমাণবিক অবস্থায় তাদের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা এখানে আর অণু পরমাণু লিখব না, পানির 1 মোল হলো 18 গ্রাম না, আর সালফিউরিক অ্যাসিডের 1 মোল হইল কত 98 গ্রাম না। তাহলে আমরা কি বুঝলাম, না
যে 1 মোল বলতে এক কথায় আমরা বুঝলাম যে 1 মোল বলতে আমরা কি বুঝলাম, কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে যেই পরিমাণ আমরা পদার্থ পাবো সেটাই হলো পরিমাণটা, সেটাই হলো ওই পদার্থের 1 মোল। এখন সেখানে একটা ব্যাপার আছে, অ্যাভোগাড্রো সংখ্যা কি, যে কোনো পদার্থের আমরা 1 মোল নিই না, 1 মোল অণু নিই, 1 মোল পরমাণু নিই না, 1 মোল আয়ন নিই যে কোনো পদার্থের, সেটা বলতে কি বোঝায়, অ্যাভোগাড্রো সংখ্যক সেখানে কণা আছে। কণা বলতে আমি বুঝবো যে অণু, পরমাণু, আয়ন, এগুলিকে আমরা এখানে পার্টিকেল বা কণা বলবো। তাহলে আমরা যদি যে কোনো পদার্থের কিনি 1 মোলই, সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক কণা আছে, তাহলে আমরা 1 মোল সম্পর্কে ধারণা পেলাম। এখন খেয়াল করো অ্যাভোগাড্রো সংখ্যা কি, 2 নাম্বার না, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা হলো কোনো পদার্থের, এটা হোক যৌগিক হোক মৌলিক পদার্থ না, তাহলে তার 1 মোল নিলে, অর্থাৎ দেখো খেয়াল করো এখন ভালো করে বুঝবে, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কি লিখি, এই n। তাহলে এই সংখ্যাটা কত, ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23t, এতটিকেই আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এর রহস্য কি, দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, আমরা সৃষ্টিকর্তাকে কিন্তু বিশ্বাস করি, হ্যাঁ। তাহলে খেয়াল করো আমরা যারা ধর্ম বিশ্বাসী, খেয়াল করো এই যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলি কিন্তু আমরা নিজেরা সৃষ্টি করি নাই, এটা কি সৃষ্টিকর্তা প্রদত্ত, সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিচ্ছেন। এই সমস্ত 1 মোল বলতে আমরা কি বুঝি, যে পানির 18 গ্রাম হলে 1 মোল না, আবার ওদিকে অক্সিজেনের অণুর না, মোল অণু 32 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান 98 গ্রাম। এটাতে আরেকটা রহস্য আছে, আরেকটা রহস্য কি, এই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো একজন কি ছিলেন, বিখ্যাত রসায়নবিদ ছিলেন, তিনি সংখ্যাটি আবিষ্কার করেছেন। তাহলে এটাকে বলবো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কি যে কোনো মৌলের বা যৌগের অ্যাভোগাড্রো সংখ্যক কণা নিলে, অণু, পরমাণু, আয়ন, সেখানে আমরা অ্যাভোগাড্রো সংখ্যক কণা পাবো। দ্যাট মিনস এখন অক্সিজেনের 1 মোল, 1 মোল না, যদি বলি 1 মোল অণু, তাহলে কত গ্রাম আছে, তার তার 32 গ্রাম না, কত গ্রাম হবে এখানে, 32 গ্রাম হবে না, অক্সিজেনের 1 মোল অণু হলে। তাহলে এই 32 গ্রাম, দেখো আমি কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাটাকে বারবার লিখবো না, আমি n দ্বারা প্রকাশ করব। তাহলে এই 32 গ্রামে n সংখ্যক কণা আছে, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23টি অণু আছে। তাহলে nটি অণু বিদ্যমান, কয়টা অণু বিদ্যমান, nটি কণা, কণা বা অণু বিদ্যমান। খেয়াল করতেছো? আচ্ছা, এখন যদি আমি নিই, আবার কি আমি লিখে প্রকাশ করতেছি কেন, মুখে আমি বলে চলে গেলে হয়তো দ্রুত বললে, তোমরা যেহেতু এই চ্যাপ্টারগুলো নতুন, যারা 9-এ উঠছো বা ক্লাস 10-এ আসো, তারাও রিপিট করতেছো, তাহলে তাদের আমি লিখে দেখালে তোমাদের জন্য একটা সুবিধা মনে করতে, মানে মনে রাখতে, মেমোরিতে মেমোরাইজ করতে। তাহলে অ্যান্টি অণু আছে। এখন যদি আমি অক্সিজেনের 1 মোল পরমাণু নিই, খেয়াল করো পরমাণু, তাহলে কিন্তু 16 গ্রাম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি, সেখানেও অ্যাভোগাড্রো সংখ্যক কি পাবো, পরমাণু পাবো না, এটা ইন্টারেস্টিং না, পরমাণু বিদ্যমান। এখন যদি আমি পানি নিই H2O এর 1 মোল নিই, অণু পরমাণু বলার দরকার নাই, তাহলে এটার আণবিক ভর কত, 16 আর 2 এ 18। তাহলে 18 গ্রাম পানি নিলেই আমরা কয়টি কণা অণু পাবো, অ্যান্টি
অণু পাবো। কয়টি অণু? nটি অণু বিদ্যমান, না? এক। তাহলে খেয়াল করো, অ্যাভোগাড্রো সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, না? অ্যাভোগাড্রো সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অণুর আণবিক ভর দেখো। এখন ছোট্ট একটা ব্যাপার, অণুর আণবিক ভর বলতে আমরা কি বুঝি খেয়াল করো। আমি এখন যদি H2SO4 দিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটাও দেখাইতে পারি, সেটাই দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। এখন অণু আবার দুই ধরনের, মৌলিক অণু, যৌগিক অণু। যেমন খেয়াল করো, মৌলিক অণু যেটা, যেমন ক্লোরিনের Cl2, দুইটা ক্লোরিন মিলে হয়, দুইটা ক্লোরিন মিলে হয় একটা অণু। খেয়াল করো, তাহলে তার আণবিক ভর, পারমাণবিক ভর কত হবে? আণবিক ভর কত হবে? এর আণবিক ভর সমান, দেখো, আণবিক ভর হবে সমান 2 ইন্টু এর পারমাণবিক ভর, যেহেতু দুইটা পরমাণু আছে, না? পারমাণবিক ভর, খেয়াল করো, পারমাণবিক ভর। এখন তার একটা পরমাণুর ভর, পারমাণবিক ভর কত? 35.5 আমরা জানি, গুণ দিলে কত পাইলাম আমরা? 71। তাহলে ক্লোরিনের 1 মোল Cl2, আমি অণু লিখে দিলাম, Cl2 এর 1 মোল, না? তাহলে 1 মোল বলতে আমরা কি বুঝবো? তার এই একাত্ম আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, না, এর 1 মোল সমান 1 মোল সমান হবে 71 গ্রাম। ইন্টারেস্টিং ব্যাপার, এখানেও n সংখ্যক কি থাকবে? কণা থাকবে, না? আবার যদি আমি এখন নিই, এই তোমার মনে করো সালফিক HCl, না, হাইড্রোজেন ক্লোরাইডের 1 মোল, না? হাইড্রোজেনের ক্লোরাইডের 1 মোল, তাহলে কত হবে? তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের এখানে একটা পরমাণু আছে, হাইড্রোজেন, ক্লোরিন একটা আছে, তাহলে তাহলে তার আণবিক ভর হবে হাইড্রোজেনের 1 মোল, না? হাইড্রোজেন ক্লোরাইডের। আমি এখানে আর কি লিখলাম না, অণু লিখলাম না, কেন? হাইড্রোজেন ক্লোরাইড শুধু আণবিক অবস্থায় থাকে। তাহলে 1 + 35.5 ইকুয়াল টু হবে, তার আণবিক ভর হবে 36, না, 0.5। একে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে হবে হাইড্রোজেন ক্লোরাইডের 1 মোল, সেখানে কয়টি? n সংখ্যক, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু বিদ্যমান, না? n সংখ্যক অণু আছে, না? এটা হলো আমাদের কি মৌলের আর অ্যাভোগাড্রো সংখ্যার রহস্যটা আমি একটু বুঝিয়ে দিলাম। n সংখ্যক অণু আছে, না? তাহলে আমরা বুঝলাম কি অণু বিদ্যমান। তাহলে আমরা বুঝবো যে কোনো পদার্থের 1 মোল বলতে আমরা বুঝি তার আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করব, আর সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক কণা বিদ্যমান। এখন আমি আসব গ্যাসের মোলার আয়তন। এখানে খেয়াল করো, যে কোনো গ্যাসের গ্যাসীয় অবস্থায় আছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থগুলোর যদি আমি 1 মোল নিই, তাদের যে আয়তন হবে সেটাকেই বলবো আমরা মোলার আয়তন। ঠিক আছে? এটা যে কোনো তাপমাত্রায়, এখানে আয়তন, গ্যাসের আয়তনের সাথে তোমাদের কিসের সম্পর্ক আছে? যেমন তাপমাত্রার সম্পর্ক আছে, আবার চাপেরও সম্পর্ক আছে, না? এটা তোমরা ভালো করেই জানো যে তাপ বাড়ালে গ্যাসের আয়তন বেড়ে যাবে, আবার যদি আমি চাপ আয়তন বাড়তে না দিই, তাপ বাড়ালে চাপও বেড়ে যাবে। তাইলে এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে কোনো পদার্থের, গ্যাসীয় পদার্থের 1 মোলের যে আয়তন হবে সেটাকেই বলবো ওই গ্যাসের মোলার আয়তন, না? এখন এটা যদি আমরা নিই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 273 কেলভিন তাপমাত্রায়, না? এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে, দ্যাট মিনস স্বাভাবিক চাপে, না? তাহলে যে কোনো গ্যাসের 1 মোল নিই না কেন, তার আয়তন হবে কত? 22.4 লিটার, না? তাহলে যে কোনো গ্যাসের, তাহলে এসটিপিতে, আমি এই জন্য এখানে সংক্ষেপে লিখছি, খেয়াল করো, এসটিপি,
স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার 8 নম্বরে না, সেখানে একটা অঙ্ক আছে, সেখানে আমি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে না লিখে এসটিপি লিখে দিচ্ছি না। তাহলে খেয়াল করো, আমরা যে কোনো গ্যাসের এসটিপিতে আমি সংক্ষেপে লিখলাম এসটিপিতে। এখন যদি আমরা যে কোনো গ্যাসের 1 মোল, এখন যে কোনো গ্যাস বলতে মনে করো অক্সিজেনের 1 মোল নিলাম, অক্সিজেনের 1 মোল, অক্সিজেন আণবিক অবস্থায় থাকে, তাহলে এই জন্য O2 লিখলাম, এর 1 মোল এর আয়তন হবে কত? 22.4 লিটার না। এটা আমি তুমি না, এটা যারা এক্সপেরিমেন্ট করেছেন তারা এটা পেয়েছেন না। আচ্ছা, এখন এই এসটিপিতেই যদি আমি নিই কাকার, যেমন H2SO4 এর 1 মোল, তাহলে অক্সিজেনের 1 মোল বলতে আমরা কি বুঝলাম? এসটিপিতে নিছি কত? 1 মোল বলতে এখানে 32 গ্রাম কিন্তু না, এটা তোমরা অলরেডি জানো। আর এসটিপিতে H2SO4 এর 1 মোল বলতে আমরা কি বুঝবো? 98 গ্রাম নিলে এর আয়তনও হবে 22.4 লিটার না। এটা আমরা তাহলে বুঝে ফেললাম যে মোলার আয়তন বলতে কি বুঝি না। মোলার আয়তন কোনো গ্যাসের, দেখো গ্যাসের লেখা আছে আমার 4 নম্বরে, গ্যাসের মোলার আয়তন। তাহলে 4 নাম্বার তোমরা বুঝছো। এখন দেখো মোল সংখ্যা নির্ণয়, কিছু দেখবা যে তোমাদের বইতেই দেওয়া আছে, কিছু সমস্যা দেওয়া আছে, অর্থাৎ গণিত দেওয়া আছে না। সেই সমস্যাগুলো সমাধানের জন্য এখানে তোমাদের বইতে একটা সূত্রের মতো কিছু দেওয়া আছে, যেন তোমাদের সুবিধা হয় হিসাব নিকাশ করতে। ওইটাই আমি তোমাদের সামনে উপস্থাপন করব এখন 5 নম্বরে না। ওইটা কিছুই না, ওইটা তোমার বইতে লেখা আছে কি, তোমাদের বইতে মোল সংখ্যা নির্ণয়, অর্থাৎ কিভাবে আমরা কোনো পদার্থ যখন দেওয়া থাকবে এত গ্রাম বা এত লিটার বা এতটা পরমাণু দেওয়া আছে না, অণু দেওয়া আছে বা পরমাণু দেওয়া আছে, তাহলে সেটা কত মোল হবে সেটাই এখানে বোঝানো, বের করার সিস্টেমটাই তোমাদেরকে বলা হয়েছে। এখন আমরা 5 নাম্বার মোল সংখ্যা নির্ণয়, তাহলে 5 নাম্বার মোল সংখ্যা নির্ণয় করতে আমরা কিভাবে করব সেটাই এখানে আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা, ছোট হাতের n। তাহলে ধরি, আমি ধরে লিখে নিলাম, তোমাদের বইতে এটা সুন্দর করে দেওয়া আছে, কিন্তু স্টুডেন্ট এটা মানে পড়ার সময় তেমন একটা বুঝতে একটু কষ্ট হয়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা আমি বুঝতেছি, কিন্তু একটু খেয়াল করো, খেয়াল করলে কিন্তু এটা মোটেও কঠিন নয়। মৌল সংখ্যাকে n দিলাম। এখন কোনো মৌলিক পদার্থের কি দেওয়া আছে? যদি ভর দেওয়া থাকে, তাহলে ভর দেওয়া আছে কত ধরলাম? কত? W দেওয়া আছে না। আবার দেওয়া আছে মনে করো এই সংখ্যা, লিটার একক আয়তনে, মানে আমাদের লিটার ভরটা দেওয়া থাকবে কিসে? গ্রামে না, গ্রাম ভরে, গ্রাম এককে দেওয়া থাকবে। তাহলে আমাদের গ্রাম যদি না দেওয়া থাকে সেটা গ্রামে নিতে হবে না, কারণ আমরা যে মোল হিসাব করি সেটা কি? গ্রাম না। আমরা তার একটু আগে আমরা যেটা বর্ণনা করেছি গ্রামের হিসাব কিন্তু। আবার আমার মোলার আয়তন কিসে ছিল? 22.4 লিটার, তাহলে লিটারে, তাহলে লিটার এককে দেওয়া থাকবে তোমাদের কিসে? লিটার এককে আয়তন। যদি লিটারে না থাকে আমাকে এটা কনভার্ট করে লিটারে নিতে হবে, কিন্তু খেয়াল রাখিও লিটার এককে আয়তন ধরলাম কত? ভি দেওয়া আছে না, এক। আবার দেওয়া আছে কত? মনে করো আণবিক ভর দেওয়া আছে না, বা অনুসংখ্যা দেওয়া আছে, বা পরমাণু সংখ্যা দেওয়া আছে, তাহলে সেখানে কত মোল আছে সেটা না। তাহলে অণুর বা পরমাণু সংখ্যা, আমি অনুসংখ্যা লিখলাম, মনে করো অনুসংখ্যা দেওয়া আছে, হ্যাঁ এটা পরমাণু হতে পারে না, অনুসংখ্যা দেওয়া আছে, মনে করো বড় হাতের n না।
অনুসংখ্যা নিলাম। এবার কি দেওয়া আছে? আণবিক ভর দেওয়া আছে না, কোনো মৌলের বা এই তোমার যৌগিক বা মৌলিক পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভর দেওয়া আছে না। তাহলে পারমাণবিক বা আণবিক ভর দেওয়া আছে। তাহলে আণবিক ভর বা পারমাণবিক ভর, যেটাকে আমরা লিখলাম এখন আণবিক ভর মনে করো, আণবিক ভর দেওয়া আছে। এখন আমরা যদি সেখানে মোল সংখ্যা নির্ণয় করতে বলে, হ্যাঁ, যেমন মনে করো, তখন আমরা মোল সংখ্যা কিভাবে নির্ণয় করব খেয়াল করো। তাহলে আমরা মোল সংখ্যা নির্ণয় করার জন্য এখানে কি দেওয়া আছে? আমার ডাব্লিউ দেওয়া আছে গ্রাম এককে ভর। তাহলে আণবিক ভর দেওয়া আছে। তাহলে আণবিক ভরটা কি আসলে, বা পারমাণবিক ভর দেওয়া আছে না। তাহলে সেটা হলো আমার অত গ্রাম। যেমন পানির আণবিক ভর কত? 18। তাহলে 18 গ্রামে 1 মৌল। আর এখানে গ্রাম এককে ভর দেওয়া আছে, পানির মনে করো 5 গ্রাম দেওয়া আছে, 5 গ্রাম সমান কত মৌল? তাহলে আমি 18 গ্রাম দিয়ে ভাগ দিব না। ব্যাপারটা তো বুঝছো। তাহলে আমি কি করব তখন আমি অবশ্যই এখানে খেয়াল করো, তাহলে মোল সংখ্যা নির্ণয়ের জন্য n কখন? ফার্স্ট সিচুয়েশনে এই যে এখানে কি দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে না, গ্রাম এককে দেওয়া আছে। তাহলে আমি সেটাকে কি দিয়ে ভাগ দিব? ডাব্লিউ কে তার আণবিক বা পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব, আমি মৌল পেয়ে যাব। এখন মনে করো এই কার্বন ডাই অক্সাইডের না এসটিপিতে দেওয়া আছে 250 লিটার। তাহলে এটা কত মোল? তাহলে আমরা জানি কার্বন ডাই অক্সাইডের যদি 1 মোল নিই, এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে আমরা সেটা মোল সংখ্যা পাবো কত? n ইকুয়াল টু লিটার। দ্বিতীয় ঘটনায় এই যে না, লিটার এককে আছে মনে করো ভি, তাহলে 250, সেটাকে ভাগ দিব। এটা যদি কার্বন ডাই অক্সাইড হয়, আণবিক ভর কত? 44 না। তাহলে সেটা আমরা জানি। আর এই 44 গ্রাম এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে এটাকে ভাগ দিয়ে দিব 22.4 লিটার। এটা এখন যদি হয় হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেনের বেলায় আমরা 22.4 লিটার দ্বারা ভাগ দিব। তাহলে তখন আমরা মোল সংখ্যা পেয়ে যাব। এখন দেখো, যদি অণুর বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকে, সেখানে কত মোল আছে, তাহলে যে কোনো পদার্থের 1 মৌলে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে? অণু বা কণা থাকে না। তাহলে আমরা তখন কি করব? যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা 6 পয়েন্ট, খেয়াল করো তোমরা, 023 ইন্টু 10⁻23 দিয়ে সেটাকে ভাগ দিয়ে দেব। ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে এই জিনিসটা কাজে লাগবে তোমাদের যখন সমস্যার সমাধান করবা। তোমাদের বইতে কিন্তু কয়েকটা সমস্যা বা গণিত দেওয়া আছে, সেগুলো একটু খেয়াল করো, তার সাথে মিলিয়ে দেখো, দেখবা যে তোমাদের এই সূত্রগুলির সাথে মিলে গেছে না। তখন তোমরা অঙ্ক করতে তোমাদের মানে প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে না, সেটা খেয়াল করবা। এখন আসো, আমি সেই জন্য আমি এখানে কি করছি? 6, 7, 8 ভিন্ন ভিন্ন ধরনের 3টা সমস্যা এখানে আমি তুলে ধরেছি, এবং সেই সমস্যাগুলি আমি এখন সমাধান করে তোমাদেরকে দেখাবো কিভাবে সমাধান তোমরা করবে। খেয়াল করো, আমি এখন তোমাদের সামনে একটি হাইড্রোজেন H2 এর ভর কত, তাহলে খেয়াল করো, একটি মানে কি? একটি H2O অণুর কথা বলতেছে, তার ভর কত না? একটি। এখন আমরা জানি যে সমাধান, দেখো 6 নাম্বার আমি করতেছি। আমরা জানি 1 মোল না, 6 নাম্বার। তাহলে পানির H2 এর আমরা জানি, আর কথাটা লিখলাম না, 1 মোল যদি হয়, 1 মোলে কত গ্রাম? 18
গ্রাম আছে না? কত আছে? কারণ আণবিক ভরকে আমি গ্রামে প্রকাশ করলে তাহলে 1 মৌল সমান 18 গ্রাম। তাহলে পানিতে পানির 1 মৌলে কয়টি অণু আছে সেটাও আমরা জানি না। 1 মৌলে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যক, সেটা কত? 6.023 ইন্টু 10⁻23টি অণু আছে। তাহলে এক কথায় কি? এক কথায় হলো পানির এতটি অণুর ভর না? এক কথায় দেখো, খেয়াল করো, এখন যদি আমরা যৌগিক নিয়মে করি তাহলে খেয়াল করো, এই পানির 23টি অণুর ভর না, 6.023 ইন্টু 10⁻23টি অণুর ভর না, খেয়াল করো, অণুর ভর কত হবে? 18 গ্রাম। তাহলে পানির, এটা কি H2 না? H2A এর, তাহলে একটি অণু, তাহলে H2 এর একটা যদি অণু নিই না, একটি অণুর ভর নিশ্চয়ই আমি 18 গ্রামকে কি দিয়ে ভাগ দিব? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে 6.023 ইন্টু 10⁻23। এখন যদি আমরা 18কে, খেয়াল করো, 18কে যদি আমরা খেয়াল করো, জাস্ট নিচে আসছে 10⁻23, সেটাকে আমরা টাচ করব না। 18কে আমরা ভাগ দেব 6.023, তাহলে ভাগ দিলে কত হইতেছে? 2.988 অ্যাপ্রক্সিমেটলি না, 2.988 লিখলাম, 88 না লিখলেও চলে, তারপর এটা আমি লিখলাম ইন্টু 10⁻23 গ্রাম আমরা পেয়ে যাব। তাহলে অঙ্কটা তোমরা বুঝেছো না? এবার দেখো অন্য অঙ্কটি আমি করব। দেখো, এটা কিন্তু সূত্রের মধ্যে ছিল আমাদের একটু আগে না, একটু আগে ছিল যে আমরা, দেখো, W কে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি না? তাহলে এই জিনিসগুলি তোমরা একটু খেয়াল করবা। এখন 7 নম্বর অঙ্কটা কি আছে খেয়াল করো। 7 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে 5 গ্রাম যদি পানি নিই সেখানে কত মোল পানি আছে না? তাহলে আমরা জানি 18 গ্রাম সমান 1 মোল না, পানির 18 গ্রাম সমান 1 মোল। 7 নম্বর অঙ্কটা খেয়াল করো, আমি 1 H2 এর না 5 গ্রামে কত মোল? তাহলে আমার H2 এর 1 মোল সমান কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম সমান কত? 1 মোল। খেয়াল করো, অঙ্কটি সহজ আছে। তাহলে 1 গ্রামে কত হবে? 1 গ্রাম সমান 1/18 মোল। এখন যদি আমি এখানে আর পানি লিখলাম না, 5 গ্রাম নিই, তাহলে 5 গ্রামে কত মোল হবে? 5কে 18 দ্বারা ভাগ দিলেই আমরা পেয়ে যাব। দেখো, খেয়াল করো, 5/1 সমান 0.277 না, 0.277 দিয়ে আমরা ভাগ করে নিলাম। তাহলে আমাদের করো আসলো 0.277 মোল চলে আসলো না? তাহলে দেখো, এই অঙ্কগুলি সিম্পল না? তোমাদের বইতে আরো কয়েকটা অঙ্ক দিছে, আরেকটা অঙ্ক করে দিচ্ছি, আমি দেখাচ্ছি। 8 নাম্বার না, 8 নাম্বারটা খেয়াল করো। এটা ফার্স্ট পার্ট যাচ্ছে আমাদের না, ফার্স্ট পার্ট শেষ হচ্ছে, সেকেন্ড পার্টটা আমি আরো ভালো আর একটু না, এখানে একটু বেশি ম্যাটেরিয়াল, পার্ট 2তে এই সেকেন্ড পার্টের জিনিসগুলো আমি বলবো। 8 নাম্বার কি দেওয়া আছে? 8 নাম্বারে দেওয়া আছে এসটিপিতে 5টি কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু না, এমনি আমরা জানি কি, একটু আগে আমরা পড়েছি এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কার্বন ডাইঅক্সাইডের না, যদি হয় 5টি কার্বন ডাইঅক্সাইড, তাহলে সেখানে 22.4 লিটার হলো।
তাহলে সেখানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক কি আছে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে এসটিপিতে কার্বন ডাই অক্সাইডের 1 মোলে কয়টি অণু আছে? 6.023 ইন্টু 10⁻23টি অণু। তাহলে এতটি অণুর আয়তন কত হবে? যে কোনো গ্যাসের 1 মোল এর আয়তন এসটিপিতে কত? 22.4 লিটার। এখন এই কার্বন ডাই অক্সাইডের যদি একটি অণুর আয়তন আমরা বলি, তাহলে কত হবে? ভাগ দাও। 22.4 নিচে আসবে কত? 6.023 ইন্টু 10⁻23 এত লিটার আসলো। এখন কয়টা অণু? 5টি। তাহলে কার্বন ডাই অক্সাইডের কয়টা? 5টি অণুর আয়তন কিসে? এসটিপিতে, কিন্তু খেয়াল রাখিও তোমরা। তাহলে 22 গুণ হবে 5টা দিয়ে, 22.4 গুণ 5 নিচে হবে 6.023 ইন্টু 10⁻23 লিটার হবে। তাহলে আমরা কি করবো এখানে? 22.4 কে 5 দিয়ে, না এখানে কয়টি? 5টি কার্বন ডাই অক্সাইড, তাহলে 5 দিয়ে গুণ হবে না? তাহলে আমি ক্যালকুলেটরে করে দেখাচ্ছি, দেখো। কত আসলো? 18.5, আমরা 595 তো আমরা 60 নিয়ে নিতে পারবো। 1860, আর নিচে ছিল কত? 10⁻23, সেটা ইনভার্স হিসাবে উপরে চলে আসবে এত লিটার। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পারছো। গণিতগুলি তোমরা অবশ্যই সলভ করবে। আর যারা 9-এ উত্তীর্ণ হয়েছো, আমি বলতেছি যে তোমরা এই চ্যাপ্টারগুলো ফলো করার সময় অবশ্যই আমার লেকচারগুলি দেখবে এবং সাথে সাথে বইটা খুলে আগে পড়ে নিবে, তারপর সলভ করার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ।